ক্যালিফোর্নিয়ার মতো রূপ ধারণ করতে পারে নিউ জার্সিও। জোহরা চৌধুরী সেতু, ৭১। ১৮ এপ্রিল ২০০১। রাত তখন প্রায় ৩টা। আকাশে মেঘ জমেছে, বাতাসে টানটান উত্তেজনা। কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষা নিস্তব্ধ বড়াইবাড়ি গ্রামে একরকম ঘুমন্ত নিস্তব্ধতা নেমেছিল। সেই নির্জনতার মাঝেই ধানক্ষেতে সেচ দিতে গিয়েছিল গ্রামের যুবক মিনহাজ। হঠাৎই তিনি দেখতে পান ধানক্ষেতের ওপারে কালো ছায়ার মতো কিছু মানুষের সারি এগিয়ে আসছে। অন্ধকারে অস্ত্রের ঝলকও চোখে পড়ে। ভয় পেয়ে দৌড়ে তিনি ছুটে যান বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। তখনও ভোরের আলো ফোটেনি। ক্যাম্পে ছিলেন মাত্র ১০ জন বিডিআর সদস্য। মিনহাজের মুখে শোনা খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে। ক্যাম্পে দাঁড়িয়ে থাকা একজন বিডিআর সদস্য ফিসফিস করে বলেন, তারা এসেছে, অনেকজন এসেছে, কিন্তু আমরা পালিয়ে যাব না। ক্যাম্পের কমান্ডার ময়মনসিংহের মেজর গিয়াসউদ্দিন ওয়্যারলেসে আশেপাশের হিজলমারি ও খেওয়ারচর ক্যাম্পে বার্তা পাঠালেন, ভারতীয় বাহিনী সীমান্তে ঢুকে পড়েছে, আমরা লড়াই করব। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ ও তাদের দুর্ধর্ষ কমান্ডো ইউনিট ক্যাটসাই মিলে প্রায় ৪০০ সদস্যের বিশাল বাহিনী নিয়ে বড়াইবাড়ি ক্যাম্প দখলে নামতে এসেছিল। পরিকল্পনা ছিল বাংলাদেশ সীমান্তের ৩০০ গজ ভেতরে ঢুকে ক্যাম্প দখল করা এবং দ্রুত ফিরে যাওয়া। কিন্তু তারা ভুলে গিয়েছিল বাংলাদেশের মাটিতে যুদ্ধ কখনো সংখ্যায় বা আধুনিক অস্ত্রে জেতা যায় না। ভোর ৪:৩০টায় বিএসএফ সদস্যরা ক্যাম্প লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে বিডিআর সদস্যরা ১০ মিনিট কোনো পাল্টা গুলি চালালেন না। ভারতীয় বাহিনী মনে করল বিডিআর হয়তো ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে গেছে। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে গর্জে ওঠে ৪টি মেশিন গান। মিনিটে ৭০০ গুলি ছোড়ার ক্ষমতা সম্পন্ন সেই মেশিন গান থেকে অকস্মাৎ ব্রাশ ফায়ারের ঝড় শুরু হয়। বিএসএফ সদস্যরা বুঝতে পারেন ফাঁদে পড়েছেন। তারা পিছু হটতে শুরু করে, কিন্তু তখন আর ফেরা সম্ভব ছিল না। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরাও জেগে ওঠে। আনসার বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন কৃষক অস্ত্র হাতে যোগ দেন বিডিআরের সঙ্গে। বিএসএফের দুর্ধর্ষ কমান্ডো ক্যাটসাই সদস্যরা পালানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রামের কিছু সাহসী যুবক তাদের ধরে ফেলে, কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে। যুদ্ধে বিএসএফের ১৬টি মৃতদেহ পড়েছিল বাংলাদেশের মাটিতে। যদিও ভারত স্বীকার করে মাত্র ১৬ জনের মৃত্যু, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন প্রায় ৭০ জন বিএসএফ সেনা নিহত হয়েছিল। এই অসম যুদ্ধে নেতৃত্বে ছিলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় তিনি আপোষহীন ছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সীমান্ত রক্ষা আমার দায়িত্ব। ভারত যদি আমাদের ভূমিতে ঢোকে, আমরা লড়ব। বিডিআর সদস্যদের বীরত্বের গল্প যখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ল, তখন অনেকে ভেবেছিলেন ফজলুর রহমানকে জাতীয় বীর ঘোষণা করা হবে। কিন্তু কয়েকদিনের মধ্যে নীরবভাবে বদলি করা হলো ফজলুর রহমানকে। সেনাবাহিনীতে পাঠিয়ে পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো তাকে। ভারতীয় সংবাদ মাধ্যমে তখন শেখ হাসিনার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, এই ঘটনার তদন্ত হবে, ভবিষ্যতে এমন কিছু আর ঘটবে না। প্রশ্ন উঠল, ভারতীয় সীমান্ত রক্ষায় লড়াই করা কি অন্যায় ছিল? অনেক সামরিক বিশ্লেষক বলেন, বড়াইবাড়ির প্রতিশোধ নিয়েই ভারত পরে ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র করেছিল। ভারত বড় দেশ, সেনাবাহিনী বিশাল, অস্ত্র আধুনিক, কিন্তু বড়াইবাড়ি প্রমাণ করে যুদ্ধ কখনো সংখ্যায় বা আধুনিক অস্ত্রে জেতা যায় না। যুদ্ধ জেতা যায় মনোবলে, নৈতিকতায়, নিজের মাটির প্রতি অকৃত্রিম ভালোবাসায়। তাই তো বাংলাদেশকে কখনোই কেউ দাবিয়ে রাখতে পারেনি। প্রতাপশালী মোঘল সম্রাটের সময়ও বাংলায় আলাদা স্বাধীন নবাব ছিল। এই বীর মাটিতে নজরুল লিখেছিলেন, বলো বীর, বলো উন্নত মমস্বী, নত হতে জানে না বাংলাদেশি বাঙালি। বিকেলের সূর্যটা বড়াইবাড়ির আকাশে তখন রক্তিম। মাটি শুকিয়ে এসেছে, কিন্তু গন্ধটা রয়ে গেছে গোলাবারুদের, রক্তের আর বিজয়ের। কেউ একজন নিচু স্বরে বলল, সব মরে গেছে। কেউ উত্তর দিল না। গাছের সঙ্গে বাঁধা ভারতীয় সেনাদের নিথর দেহগুলো আলোর ছায়ায় দুলছিল, যেন সাক্ষী দিচ্ছিল বাংলার মাটি শুধু ফসলের জন্য নয়, যুদ্ধের জন্য উর্বর। দূরে একজোড়া শালিক ডাকাডাকি করছে। পাখিগুলো বোধহয় কিছুই বোঝেনি।
এক বৃদ্ধ লোক ধীর পায়ে এগিয়ে এলেন, হাতের লাঠিটা মাটিতে ঠুকলেন একবার, তারপর তাকালেন মৃতদেহগুলোর দিকে, দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই মাটি এত সহজে কেউ নিতে পারে না বাবারা, এটা বাংলাদেশ।